নমস্কার, আমি অমিত গোস্বামী। পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশনের এই পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা কেন এখানে এসেছি, কিন্তু তবু আরেকবার মনে করিয়ে দিই। আগামী 20শে ফেব্রুয়ারি থেকে কলকাতার সিনেমা হলগুলিতে এবং 27শে ফেব্রুয়ারি থেকে ত্রিপুরার সিনেমা হলগুলিতে আসতে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত পরবাসী। আজকে আমরা এই পডকাস্টে পরবাসীর সমস্ত কলা কুশীলবদেরকে নিয়ে গল্প আড্ডায় মেতেছি। আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে এই যে সিনেমাটি, তারই নতুন প্রজন্মের একজন অভিনেত্রী, আঁখি, মিষ্টি আঁখি। সেই আঁখি ঘোষের সঙ্গে আমরা এবার গল্প করব। আঁখি, প্রথমেই তোমাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। ধন্যবাদ তোমাদেরও সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আচ্ছা আঁখি, প্রথমে বলো কেমন আছো? আমি এখন বেশ ভালো আছি, আর এখানে এসে আমি আরেকটু বেশি ভালো আছি। আচ্ছা, বেশ ভালো লাগলো। আচ্ছা আঁখি, তুমি আমার একটা কথা বলো, সেটা হচ্ছে যে এই যে ফিল্মটা, এটা তো আসলে 60-এর দশকের একটা ঘটনাকে কেন্দ্র করে, দেশভাগের ঘটনাকে কেন্দ্র করে। তো তুমি এই প্রজন্মের একজন অভিনেত্রী, তো এই ধরনের কাজ করতে গিয়ে তোমাকে কি কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে? মানে যে ইতিহাসের পটভূমি ছিল আর কি, সেটার জন্য আর কি বলছি। হ্যাঁ, একটু তো চ্যালেঞ্জিং ছিলই, কারণ প্রথমত আমরা যে ভাষায় কথা বলতাম সেটা একটু অন্যরকম। মানে সেটা কিছুটা বাংলা ভাষা এবং কিছুটা ছিল যে ত্রিপুরা বা ওই ওই আঞ্চলিক সাইডের একটু মিক্স একটা ভাষা। তো ওই ভাষাটা রপ্ত করতে একটু সময় লেগেছে। আর তাছাড়া হ্যাঁ, সেই সময়কার ভাবনা চিন্তা, সেই সময়কার একটা মানে যেহেতু এমনি গল্পটা দেশভাগ নিয়ে, তো সেই সব কিছু জিনিস মাথায় রেখে সেরকমভাবে চরিত্রটাকে মানে প্রতিস্থাপন করা। হ্যাঁ, মানে তুমি কি আলাদা করে কোনো রকমের কোনো প্রস্তুতি তার জন্য নিয়েছিলে? প্রস্তুতি বলতে দেখো, আমরা মেন বিষয়টা ছিল যে ওই ভাষা যেটা বললাম, হ্যাঁ। ওটা একটা খুব মানে বড় বিষয় ছিল। ওটা আমরা যখন আমরা স্ক্রিপ্টটা পেয়েছিলাম, আমি আমি বলতে গেলে আমি ওটার উপরে বেশি জোর দিয়েছিলাম, কারণ আমার ওটাকে সব থেকে বেশি কঠিন বলে মনে হয়েছিল। কারণ আমরা এই যে আমি এখন যে কথা বলছি, আমরা তো নর্মালি ওই ভাষায় কথা বলি না। তো ওই হিসেবে আমার মনে হয়েছিল যে ওটা উপর জোর দিতে হবে, নাহলে দেখো আমরা যারা অভিনয় করি, আমরা তো তারা জানি যে আমাদের যদি সংলাপটা নিজেদের গ্রিপে না থাকে তাহলে অভিনয় করাটা অনেকটা কঠিন হয়ে যায়। তো সেই জন্য আমার মনে হয়েছিল যে আগে ওটাতে কনসেন্ট্রেট করি, তারপর হ্যাঁ বাদ বাকি আর যেগুলো তোমাকে বললাম যে ওই দেশভাগ নিয়ে যে পুরো বিষয়টা, তাছাড়া চরিত্রটার একটা আলাদা দিক আছে। হ্যাঁ, চরিত্রের দিক নিয়ে যদি বলি, ধরো আমরা দেখেছি যে পিরিয়ড সিনেমার ক্ষেত্রে আমাদের যে কস্টিউম থাকে, মেকআপ থাকে, এটা একটা প্রভাব ফেলে। তো এই ছবিতে অভিনয় করার ক্ষেত্রে তোমার কি কিছু মনে হয় যে তোমার কস্টিউম বা মেকআপ বেশ খানিকটা সাহায্য করেছিল তোমাকে ওই 60-এর দশকে নিয়ে যেতে? একদমই, কারণ আমার চরিত্রটা মানে আমি বড়বেলার আমিনার কথা বলছি, সেখানে আমি তো পুরোপুরি একটা মুসলিম মেয়ের চরিত্র অভিনয় করেছি। তো এবার সেখানে যখনই ওই বোরখা বা আমাদের একটা সিন আছে, আমাদের বিয়ের একটা সিন আছে, সেইখানে ওই সব কিছু ওই সত্যি কথা পোশাক, শুধু পোশাক আমি বলবো না, পুরো লুকটারই না একটা আলাদা ইম্প্যাক্ট থাকে। তুমি এমনিতে মানে এমনি নর্মাল পোশাকে তুমি যেভাবে ডায়লগটা বলবে সেটা যত না মনে হবে, তোমার কাছে যদি তোমার সাথে তুমি যদি পুরো নিজের লুকে সবকিছুতে তুমি যদি সেটা পারফর্ম করতে পারো, সেটা অনেকটা ইজি হয়ে যায়। একদমই তাই। আচ্ছা, মনিত বাবু পরিচালনায় তুমি কাজ করলে, তো কাজের অভিজ্ঞতা, মানে আমি বলতে চাইছি মনিত বাবুর সঙ্গে কাজ করে কি মনে হয়েছে? উনি কতটা তোমাকে স্পেস দিতেন, মানে স্বাধীনতা দিতেন অ্যাজ এ আর্টিস্ট আর কি? স্বাধীনতা কতটা পেয়েছো নিজের ক্যারেক্টার করার সময়? না, স্বাধীনতা মনে স্যার সবাই, আমার শুধু মনে হয় না আমার ক্ষেত্রে এটা আমি বলতে পারবো, আমার মনে হয় সবাইকেই উনি স্বাধীনতাটা পুরোটাই দিয়েছিলেন। চরিত্রটা এরকম, চরিত্রটা প্রথমত আমাদের আমি অনিল যেটা বলেই ডাকি থাকে, তিনি আমাদেরকে পুরো সবাইকে যার যার চরিত্রটা বুঝিয়ে দিয়েছিলেন, আমাকেও বুঝিয়েছিলেন। তো
তো সেখানে একটা মোটামুটি আন্দাজ ছিল। তো তারপরে গিয়ে যখন স্ক্রিপ্টটা পেলাম, সেখানে পড়লাম পুরোটা, তখন বুঝতে পারলাম। তো তারপরে যখন সিনগুলো হচ্ছিল খুব একটা অসুবিধা হয়নি, কারণ সত্যি কথা খুব একটা চাপ দেয়নি আমার উপর বুঝতে কেউ, পেরেছি। খুব ফ্রিলি কাজ হয়েছে। আর আমার মনে হয় তার জন্য কাজটা হয়তো ইজি হয়েছে, মানে করতে আমার পক্ষে ইজি হয়েছে। তাহলে সেক্ষেত্রে ধরো মনিক বাবু তো আমি শুনলাম তো, বা দর্শক বন্ধুরা শুনলেন, তোমার সঙ্গে কাজ করেছে কিঞ্জল নন্দ, এবং তোমার সঙ্গে কাজ করেছে স্বাতীদি, তোমার সঙ্গে দেবপ্রতিম কাজ করেছে, লোকনাথদের মতো একজন মানে প্রবাদ প্রতিম একজন ব্যক্তিত্ব, উনি কাজ করেছেন। আমি তাদের সাথে কাজ করেছি। হ্যাঁ, মানে সবাই একসাথে কাজ করেছে, কিন্তু আহ, কেমন অভিজ্ঞতা ছিল, মানে এদের কাছ থেকে কিভাবে তুমি মানে তুমি যেহেতু নতুন প্রজন্মের, এরা অনেকদিন ধরেই কাজ করছেন, তো কিভাবে তোমাকে ওনারা কিছু হেল্প করেছেন, বা কোনো রকম ভাবে তুমি ওনাদের কাছ থেকে কিছু পেয়েছো, বা বন্ডিংটা কিরকম ছিল? আমাদের বন্ডিংটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আর আমার যতগুলো সিন, তার মধ্যে বেশিরভাগ সিনই আমি আমি আর সবুজদার, আমাদের দুজনের আচ্ছা। মধ্যে সিনগুলো বেশি থাকতো। হ্যাঁ। তো ওই জন্য, আর সবুজদার সাথে যেহেতু আমি আগে একটু কাজ করেছিলাম, মানে আমি সবুজদাকে চিনি, হুম। তো ওই হিসেবে আমি না সবুজদার সঙ্গে কাজটা করতে মানে খুব একটা অসুবিধা একদমই হয়নি। খুব ফ্রিলি, খুব ইজিলি কাজটা হয়ে গেছে। আচ্ছা। আর যেহেতু বললাম যে, আর সবাই তুমি যাদের নাম বললে তারা তো এমনি ভালো, তো ওই মানে সিনিয়র বলে বকা দেবে, এই করবে, ওই জিনিসটা ছিল মানে না। ওই কোনো ভয় ছিল না, না। সুবিধাই হয়েছে বরঞ্চ। হ্যাঁ। আচ্ছা, এবার একটা একটা অন্য প্রশ্ন করি। সিনেমাটি দেশভাগ নিয়ে, যন্ত্রণা নিয়ে। তো তোমার যে চরিত্রটি ছিল, কোনো একটা বিশেষ মুহূর্ত, যন্ত্রণার মুহূর্ত হোক বা হারানোর মুহূর্ত হোক, আমরা তো ছবিটা দেখবো যখন তখন বুঝতেই পারবো, কিন্তু তোমাকে কি কোনো বিশেষ মুহূর্ত অভিনয় করার সময় নাড়া দিয়েছিল আলাদা করে? একদমই। আমার ফার্স্ট সিন, মানে ফার্স্ট সিন ইন দ্য সেন্স, আমি ওখানে ত্রিপুরাতে গিয়ে যখন যে সিনটা আমার ফার্স্ট তোলা হয়েছিল, সেটা হচ্ছে আমি যখন মানে আমার বাবা মার কাছ থেকে দেখা করার পর ফিরছি, ওই সিনটাই আমি ফার্স্ট করেছিলাম। আচ্ছা। আর আমি জানি না কেন আমার অদ্ভুত একটা খারাপ খারাপ মানে এই সেন্সে লেগেছিল, সিনটা খুবই বেদনাদায়ক একটা সিন। হুম। তো সেটা করতে গিয়ে আমি ভেবেছিলাম যে নর্মালি যেরকম হয়, আমরা যেভাবে করতে অভ্যস্ত, হুম। আমি সেরকম করবো, করে চলে আসবো, কিন্তু করতে গিয়ে বুঝলাম যে না, এটা যেহেতু মানে ঘটনাটা অনেক বছর পিছনে, হুম। সেখানের আবেগ, সেখানের আহ, মানে ভয় হুম। একটা, হুম। বা বাবা মা, বাবা মেয়ের যে বন্ডিংটা, সেটা এখনকার দিনের মানে এতটা হুম। মডার্নাইজ তো নয়। একদম। তো সেই জিনিসটা অনেক অন্যরকম মানে করতে হবে। তো তারপরে লাস্টে সবটাই করলাম, আর আমরা করেছিলাম ওই সিনটা অনেকটা মানে শেষের দিকে, মানে তখন প্রায় বিকেলের দিকে এই সময় করেছিলাম। তো একটু তাড়াহুড়োও ছিল, যে তাড়াহুড়োর মধ্যে করতে হবে, নাহলে লাইট পড়ে যাবে, হুম। হবে হুম। না। হুম। হ্যাঁ, তো করলাম, করে আহ, একদমই এরকম নয় যে ফার্স্ট টেকেই হয়ে গেছে। করার পরে 3-4টে টেক হয়েছিল, করার পরে আমি যথারীতি খুব নার্ভাস ছিলাম, কারণ যেহেতু ওটা আমার ফার্স্ট শট ছিল হোল মানে মুভিটার হ্যাঁ। জন্য। এরপরে আমার অন্যান্য সিন ছিল, বাট ওটা আমার ফার্স্ট শট। তা আমার মনে সবারই একটা থাকে, হুম। ফার্স্ট হুম। শটের পর একটা খুঁতখুঁতানি তো থাকেই, যে হ্যাঁ, স্বাভাবিক। কেমন হলো কি না হলো। তা আমি যথারীতি একবার মনিদার কাছে স্যারের কাছে যাচ্ছি, সবাইকে জিজ্ঞেস করছি ওখানে, আর যারা যারা ছিল, আমাদের মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করছি কেমন হলো বলো তো, কিঞ্জলদাকেও জিজ্ঞেস করছিলাম কেমন হলো, ঠিকঠাক ছিল তো? হ্যাঁ ভালো ছিল, সবাই বললো হ্যাঁ ভালো ছিল। তো ওটাতে তখন গিয়ে কিছুটা কনফিডেন্স আর কি পেয়েছিলাম, যে না তাহলে ঠিক আছে, উতরে গেছি কোনো রকমে, এরপরেরটা দেখা যাবে। হ্যাঁ, আমরা তো দেখতেই পাবো, আর কিছুদিন পরেই আমরা দেখতে পাবো। তো আরেকটা কথা, সেটা হচ্ছে দেখো, পরবাসী তো ঘর ভাঙার গল্প। তো আমরা কি পরবাসীতে কোনোভাবে আশার আলো খুঁজে পাবো? একদমই, আমি তো এইটাতে আমি একমত হতে পারছি না, যে
পরবাসী পুরোপুরি ঘর ভাঙার গল্প। কারণ হ্যাঁ, একদিকে ঘর ভাঙার যেরকম গল্প আছে, আরেকদিকে কিন্তু খুব সুন্দর একটা ঘর, মানে গড়ার গল্প। ঘর গড়া বলো বা নতুন রকম একটা সম্পর্ক করারও একটা গল্প আছে, সেটা আমার দিক থেকে। তো হ্যাঁ, একদমই আশার আলো তো আছেই। এবার একেবারেই আলাদা কথা বলি, সেটা হচ্ছে আহ, খুনসুটি, আড্ডা, অফ স্ক্রিন, হুম। ওখানে তো নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেক কিছুই হয়েছে। তো তার কিছু কিছু যদি বলো, কোনো বিশেষ মুহূর্ত যেটা খুব মজা হয়েছিল, একটু যদি বলো আমাদের। সেটা তো হতোই। আমরা যে রিসর্টটায় ছিলাম, ওই রিসর্ট থেকে আমাদের লোকেশনে যেতে নৌকা করে যেতে হতো। হ্যাঁ, তো ওই নৌকাতে যখন আমরা যেতাম, তখন মোটামুটি আমি, সবুজদা, কিঞ্জলদা, স্বাতীদি, তারপর ওদিকে রঞ্জিতা, আমরা সবাই একসঙ্গেই যেতাম। তো ওই যাওয়ার সময় আমাদের খুব মজা হতো, মানে একসঙ্গে গল্প টল্প করা। আর চারিদিকের দৃশ্যগুলো এত সুন্দর না, মানে ডুমুর লেকটা এত ভালো যে আমি শুনলাম অনেকের কাছ থেকে। হ্যাঁ, তো ওই দেখতাম আর আমরা গল্প করতাম, এই করতাম, এই করে। খুনসুটি তো আছেই, খুনসুটি করার অনেক কারণ ছিল, সেসব তো আছেই। আর বেশ ভালো ছিল, দিনগুলো ভালো ছিল, এটুকুই বলতে পারবো। মানে মেমোরেবল। একদম একদম। আচ্ছা, আহ, আজকের ওটিটি এবং তোমার ফার্স্ট ফেস্ট কন্টেন্টের যুগ, সেখানে এরকম একটা আবেগপ্রবণ ধীরগতির চলচ্চিত্র কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হয় দর্শক মণ্ডলীর মধ্যে? দেখো, সব দর্শক না সমান হয় না। হুম, কারোর ইমোশন, মানে এই ধীর গতি এরকম কেউ ভালোবাসে, কেউ আবার খুব ওই মানে মার্ডার বা সাসপেন্স থ্রিলার এরকম টাইপের ভালোবাসে। তো হুম। ওরকম ভাবে আমার মনে হয় না যে বলাটা কঠিন। আর গল্পটা ভালো হলে না, অ্যাট দ্য এন্ড সবার কাছে সেটা একটা মানে ছাপ ফেলতে পারে। ছাপ ফেলতে পারে। একদমই তাই। তো আমি তো আশাবাদী যে এটা হবে, মানে সেরকম একটা কিছু ভালো ফল আমরা দেখতে পাবো। কি মনে হয়, মানে পরবাসী তোমার কেরিয়ারে, জার্নিতে একটা মাইল ফলক হয়ে থেকে যাবে? আমি তো তাই চাই। বলেছে। তো হ্যাঁ, অবশ্যই দর্শকদের, মানে দর্শক বন্ধুদের আর কি, তুমি কি বলতে চাও? আমি দর্শক বন্ধুদের এটাই বলতে চাই, আপনারা 20 তারিখে রিলিজ হচ্ছে পরবাসী। আপনারা আপনাদের নিকটতম যে সিনেমা হলগুলো আছে তাতে যান, গিয়ে দেখুন। আমরা সবাই, আমরা পুরো পরবাসী টিম খুব কষ্ট করে, খুব খাটনি করে, খুব মজা করে, খুব ভালোবেসে এই মুভিটাকে বানিয়েছি। আপনারা দেখলে আমাদের খুবই ভালো লাগবে, আপনারাও নিশ্চয়ই গল্পটা আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবার গিয়ে দেখুন। আর যদি মনে হয় আমার বিশেষ করে যে কোনো খামতি রয়েছে, কিছু ত্রুটি রয়েছে, জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। হ্যাঁ, সে তো দর্শক বন্ধুরা করবেনই। আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে তার জন্য, এবং তার জন্য আমাদের ফেসবুক পেজও রয়েছে। দর্শকদেরকে জানাবো যে আমাদের ফেসবুক পেজে আমাদের এই যে সমস্ত রকমের কন্টেন্টগুলো যেগুলো আমরা এখানে করছি, সেগুলো সমস্ত দেখানো হয়, এবং আমাদের তার জন্য আলাদা ইউটিউব চ্যানেলও রয়েছে। আপনারা ওইখানে গিয়ে ফেসবুক পেজটিতে লাইক করে দেবেন, এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আখি, আর একটা, আমরা যদি শেষের দিকেই চলে এসেছি প্রায় আমাদের আড্ডায়, আমাদের গল্পে, তো একটা কথা তুমি আমায় বলো যে তোমার কি মনে হয় যে আজকে জেনারেশন, যারা আজকের জেনারেশনে তোমাদের বয়সী যারা, তুমি তো একজন অভিনেত্রী, কিন্তু অনেক তো দর্শক রয়েছেন যারা তোমার জেনারেশনে, তো তারা পরবাসীকে তাদের যে শিকড়ের টান, কারণ দেখ এটা তো ইতিহাস নির্ভর, তো সেখানে তাদের যে সেই শিকড় খোঁজার টান বলো, বা আমাদের এই পুরনোকে ফিরে পাওয়ার গল্প বলো, জানার গল্প বলো, ইতিহাসের কথা বলো, তো এইটাকে কিভাবে তারা নিতে পারে, বা আদেও কি নেবে, মানে তোমাদের জেনারেশনের কথা বলছি। আমাদের জেনারেশনের কথা যদি বলো, আমি এটুকু বলতে পারি, মানে আমি আমার নিজের, মানে কি বলবো, নিজের এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারি। আমার দিদার মুখে শোনা
যে তারা তাদের মানে বাবা মা তাদেরকে নিয়ে বাংলাদেশ থেকে এসছে, কিভাবে এসছে, বা আমার দাদু। তো আমার সেটা সবসময় মাথায় ছিল, আমার কাজ করতে গিয়েও সেটা মাথায় ছিল। তো এরকম তো শুধু আমি একা নই, এরকম আরো অনেকে হ্যাঁ, আছে। নিশ্চয়ই। তা আমার মনে হয় নিশ্চয়ই তারা রিলেট করতে পারবে, খুব ভালোভাবে রিলেট করতে পারবে এটা। আর যেহেতু আমরা সবাই জানি যে আমাদের মানে পাস্টে কি হয়েছিল আমাদের সাথে, তো এটা রিলেট করা খুব ইজি। তোমার যেটা মনে হচ্ছে যে ওরা খুব সহজেই, হ্যাঁ অবশ্যই আমার এটা মনে হয় যে ইজি এটা রিলেট করা। এবং তার জন্য দর্শকদেরকে অবশ্যই আসতে হবে পরবর্তী একদমই দেখতে। একদমই দেখতে আসতে হবে। হ্যাঁ, তো আমাদের খুব ভালো লাগলো তোমার সঙ্গে এখানে কথা বলে, এবং অনেক ধন্যবাদ আরো একবার জানাই যে তুমি আমাদের মধ্যে এখানে এলে। দর্শকদেরকে বলবো যে আঁখি কিন্তু চাইছে যে আমরা সকলে যাই এবং উপভোগ করি। তো আমি তো অবশ্যই যাব। তো আশা করব আপনারাও সকলে হলে যাবেন। মনে রাখবেন অবশ্যই, ভুলে যাবেন না, আগামী 20শে ফেব্রুয়ারি কলকাতা এবং 27শে ফেব্রুয়ারি আসছে ত্রিপুরাতে। কে? পরবাসী। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।